বাংলাদেশ যেসব প্রসঙ্গে রুষ্ট হয় সেসব কোনো প্রসঙ্গ না তুলে ভারত শেষ করলো এবং বাংলাদেশকে এর আগে ভারত কড়া গলায় ধমকে এসেছে যেসব প্রসঙ্গ তুললে সম্পর্ক ভালো থাকবে না এমন সব কথা বলে সেসব প্রসঙ্গ শুনে আসতে ভারতের প্রধানমন্ত্রী সে বৈঠক থেকে বাধ্য হলেন। বাংলাদেশ ভারতের শীর্ষ নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বিমস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। তবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্থিতিশীল পরিবেশ দেখতে চায় ভারত। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দিচ্ছি। ব্রেকিং নিউজটি হলো আগামী 16ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর রাজনীতির জীবনের শেষ দিন বলে উনি উল্লেখ করেছেন যে তার রাজনীতি সে এখানেই স্টপ করবে। আগামী 16ই সেপ্টেম্বর 2025 মাত্র কয়েক মাস সময় পরে নরেন্দ্র মোদী রাজনীতি থেকে বিদায় নিবে, ভারতের প্রধানমন্ত্রী পদ থেকে বিদায় নিবে এবং তার দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। মোদীর পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদীর দোভাষী প্রয়োজন হচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখে না। ভারত ইউনূস স্যারকে অপমান করেছে বা সময় দেয়নি বা পাত্তা দেয়নি, এই ধরনের কথাগুলো বোধহয় ঠিক নয়। যদি তাই হতো তাহলে স্বাধীনতা দিবসে বা ঈদের সময় ভারত নরেন্দ্র মোদী মহোদয় উনি আমাদের স্যারকে শুভেচ্ছা করতো, পাঠাতেন না। যদি সম্পর্কগুলো এত গরিতার মধ্যেই থাকতো তাহলে আজকে ব্যাংককের বিমস্টেক সম্মেলনের নৈশভোজে পাশাপাশি বসতেন না। যে কোনো কারণে উনি বলতে পারতেন আমার সিটটা একটু চেঞ্জ করে দাও। ইউনূস মোদী বৈঠকের পরেই আরেক অকল্পনীয় সুখবর পেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস আবারও নোবেল পুরস্কার পেতে পারেন। দর্শক, এক ব্যক্তি দুইবার নোবেল পুরস্কার পায় এরকম ঘটনা আছে এর ইতিহাস। তো প্রফেসর ইউনূস একবার নোবেল পিস প্রাইজ পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি আবারও শান্তিতে নোবেল পেতে পারেন। শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। পৃথিবীর সকল অবিশ্বাস্য কাজের জন্য সফলতা আনতে পারে মনে হচ্ছে যে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস। নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসার প্রস্তাব পাওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসতে রাজি হননি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসলেই ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাবে বাংলাদেশে। আর আজকে তাই করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বসেও ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বপ্রথম নরেন্দ্র মোদীর কাছে দাবি করেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের যত খুন খারাপি করে মানুষ যারা ভারতে লুকিয়ে আছে, পালিয়ে আছে এবং ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংককে আজকে নরেন্দ্র মোদীকে এই কথাটাই সর্বপ্রথম। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কতটা চাঞ্চল্যকর, কতটা গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ এবং ভিডিওর শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে তারা বাইক গোপিকের পর এক দেখে আসি। বাংলাদেশ যেসব প্রসঙ্গে রুষ্ট হয় সেসব কোনো প্রসঙ্গ না তুলে ভারত শেষ করলো এবং বাংলাদেশকে এর আগে ভারত কড়া গলায় ধমকে এসেছে যেসব প্রসঙ্গ তুললে সম্পর্ক ভালো থাকবে না এমন সব কথা বলে সেসব প্রসঙ্গ শুনে আসতে ভারতের প্রধানমন্ত্রী সে বৈঠক থেকে বাধ্য হলেন। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে একরকম বলা যায় যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে অবস্থানগুলো প্রকাশ করে আসছিলেন বা যে ধরনের অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে মন্তব্য করছিলেন তার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার একরকম ছক্কা হাঁকিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন এবং অনির্বাচিত সরকার বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বারবারই বলে আসা হচ্ছিল যে এরকম একটি অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শীর্ষ পর্যায়ের কোনো বৈঠক কিংবা দ্বিপাক্ষিক সফর সম্ভব নয়। তবে শীর্ষ পর্যায়ের বৈঠক অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এবং দ্বিপাক্ষিক সফর, ডক্টর মোহাম্মদ ইউনূস দিল্লি যাবেন, ভারত সফর করবেন, সে আগ্রহ, এই দুটো আগ্রহই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে আসা হচ্ছিল এবং এরই ভিত্তিতে বিমস্টেক সম্মেলনে অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়টি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করা হয়নি, যদিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ তার কর্মকর্তারা বলছিলেন যে এর একটা সম্ভাবনা আছে, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার ধারণা এই বিষয়টি স্পষ্ট করা যাচ্ছিল না, কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর বাংলাদেশের উদ্দেশ্যে এবং ভারতীয় গণমাধ্যমে এবং নানা
ফোরামে বলে আসছিল, যেমনটা বলছিলাম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু অনির্বাচিত সরকার প্রধান, এর কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা তা ভারত সরকার জানে না, কাজেই একটা নির্বাচনের আগে, নির্বাচিত সরকার আসবার আগে শীর্ষ পর্যায়ের বৈঠক তাদের পক্ষে সম্ভব নয়। তার মানে গতকাল নবনীতা চৌধুরীর যে বয়ানটি তৈরি করেছি, ভারতের ইউটার্ন, নরেন্দ্র মোদী ইউনূস বৈঠক, সেই ইউটার্নটির একেবারে বড় বাস্তবায়ন ঘটে গেল আসলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই দুই নেতার মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে। শুধু কি ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৈঠকটি হতে পারলো তাতেই বড় ধরনের ছক্কা হাঁকালেন? আমার মনে হয় যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অগাস্ট থেকে আরও কয়েকটি অবস্থান নিচ্ছিল, যে অবস্থান থেকে তাদেরকে আসলে বড় ধরনের প্রকাশ্যে সরে আসতে হলো এই বৈঠকের মাধ্যমে। ভারতের পররাষ্ট্র সচিব, আপনাদের মনে থাকবে, গত ডিসেম্বরে বাংলাদেশে এলেন এবং আসার পর সে সময় ভারতের পররাষ্ট্র সচিব বলে গিয়েছিলেন যে শেখ হাসিনা ভারতের অতিথি, তাকে ফেরত দেওয়ার বিষয়ে বা তিনি সেখানে কি করছেন এ বিষয়ে যত কম কথা বাংলাদেশের তরফে বলা হবে, তোলা হবে, ততই দুদেশের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। সে সময় ভারতীয় সংবাদ মাধ্যম খুব জোরে সোরে এই কথাগুলো লিখছিল। কিন্তু আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তিনি কিন্তু আবারও মনে করিয়েছেন যে ডিসেম্বরে বাংলাদেশ সরকারের তরফে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। আমি আগেও আপনাদের বলেছি যে একটা নোট ভার্বাল কিন্তু গেছে বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে গেছে, যেখানে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই বৈঠক সম্পর্কে, এই দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে দিল্লিতে সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনিও সেখানে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বিষয়ে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে কথা হয়েছে। সর্বশেষ আপনাদের মনে থাকবে ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি 32 নম্বরে ভাঙবার পর আবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের তরফে বিবৃতি দিয়ে বলা হলো, সাংবাদিকদের সামনে বলা হলো যে ভারত উদ্বিগ্ন যে এ ধরনের একটি ঘটনা ঘটতে পারলো, বাংলাদেশে এরকম একটি ঐতিহাসিক স্মারক ভেঙে ফেলা হলো। বাংলাদেশ সরকারের তরফে বলা হলো যে এই বিষয়টিকেও আভ্যন্তরীণ বিষয় হিসেবে বাংলাদেশ সরকার মনে করে এবং ভারত এ বিষয়ে কথা বলছে। এ ধরনের নানা রকম সহিংস ঘটনা ভারতে ঘটে, বাংলাদেশ মন্তব্য করে না, কাজেই ভারতের মন্তব্যকে বাংলাদেশ ভালো চোখে দেখছে না। সর্বশেষ ভারতের তরফে রণধীর জয়সওয়াল মন্তব্য করেছেন বাংলাদেশ প্রসঙ্গে মার্চের শুরুর দিকে। সে সময় তিনি আবারও সাংবাদিকদেরকে বললেন যে ভারত মনে করে বাংলাদেশের সকল অস্থিতিশীলতার অবসান হওয়া উচিত, একটা সমাধানের দিকে হাঁটা উচিত একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এবং ভারত দ্রুত সেই নির্বাচন দেখতে চায়। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে মার্চে শেষবারের মতো আবারও ভারতকে বলা হলো বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়টি আসলে বাংলাদেশের সিদ্ধান্ত এবং সেটাকে বাংলাদেশ ভালো চোখে দেখে না, আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য বলে মনে করছে। আজকে যখন খুব গুরুত্বপূর্ণ এই পুরো বিষয়গুলো আপনাদেরকে কেন আবারও মনে করালাম, যে আজকে যখন নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিক্রম মিশ্রি, ভারতের পররাষ্ট্র সচিব, তিনি যে দিল্লিতে সাংবাদিকদের ব্রিফ করেছেন, তিনি একবারও উল্লেখ করেননি যে ভারতের তরফে বলা হয়েছে যে একটি দ্রুত, অন্তর্ভুক্তিমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অচলাবস্থার অবসান ঘটানো উচিত। মানে বর্তমানে বাংলাদেশে কোনো অস্বাভাবিক পরিস্থিতি আছে, কোনো অন্তর্বর্তীকালীন পরিস্থিতি চলছে, এ সম্পর্কে যেমন ভারত কোনো রকম মন্তব্য করেনি, বাংলাদেশের অস্থিতিশীলতা সম্পর্কে যেমন কোনো মন্তব্য করেনি, তেমনি খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে নির্বাচন কবে কিংবা বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন ভারতের প্রত্যাশা, এমন কোনো মন্তব্য বা এমন কোনো আলাপ দুই নেতার মধ্যে হয়েছে বলে বিক্রম মিশ্রির তরফে, ভারতের পররাষ্ট্র সচিবের তরফে জানানো হয়নি। আর আলাপ যেহেতু হয়নি, সেহেতু বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম, যিনি বাংলাদেশের তরফে আসলে সংবাদ মাধ্যমগুলোকে খবর দিচ্ছেন প্রধান উপদেষ্টার দফতর থেকে, তিনিও এ বিষয়ে কিছু জানাননি। আমার মনে হয় এই দুটো বিষয় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ আবারও ভারতকে মনে করিয়েছে এই বৈঠকে যে শেখ হাসিনা ভারতে আছেন এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে। অন্যদিকে বাংলাদেশকে কোনোভাবেই যে ভারত মনে করিয়ে দিতে পারেনি বা কোনো উপদেশ দিতে পারেনি বা প্রশ্ন করতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কবে নির্বাচন আর কবে আসবে নির্বাচিত সরকার, সে বিষয় দুটো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বাংলাদেশকে সম্ভবত নয়, আমি আসলে একরকম নিশ্চিত যে ঘটনার কারণেই আসলে মোদী সরকার শেষ পর্যন্ত ইউনূস সরকারের সঙ্গে বৈঠক করছেন, মোদী ইউনূস বৈঠক হতে পারছে, বাংলাদেশকে আর ক্ষুব্ধ করতে চাইছে না মোদী প্রশাসন, মোদী সরকার।
প্রিয় দর্শক, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দিচ্ছি। ব্রেকিং নিউজটি হলো আগামী 16ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর রাজনীতির জীবনের শেষ দিন বলে উনি উল্লেখ করেছেন যে তার রাজনীতি সে এখানেই স্টপ করবে আগামী 16ই সেপ্টেম্বর 2025। মাত্র কয়েক মাস সময় পরে নরেন্দ্র মোদী রাজনীতি থেকে বিদায় নিবে, ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিবে এবং তার দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। প্রিয় দর্শক, আমরা সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে নিউজটি পেয়েছি এবং সেই নিউজটি আপনাদের সামনে ব্রেকিং নিউজ হিসাবে গুরুত্বপূর্ণ মনে করে আপনাদের সামনে তুলে ধরেছি। ইতিমধ্যে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নরেন্দ্র মোদী কিছু কথা লিখেছেন, আমি সেখান থেকে আপনাদেরকে তুলে ধরছি। এখানে লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট। ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আজ শুক্রবার 4 এপ্রিল 2025 প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক ব্যাংককে সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছি। ভারত বাংলাদেশের সাথে গঠনমূলক এবং জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, অন্তর্বর্তীমূলক ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছি। অবৈধ সীমান্ত অতিক্রম রোধে ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে এবং হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুত্বপূর্ণ উদ্বেগ প্রকাশ করেছি। এই বৈঠকে নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো প্রসঙ্গে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয়েছে, এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না। একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছে, শেখ হাসিনাকে তুরুপের তাস হিসাবে রাজনৈতিক খেলায় যতদিন ভারত ব্যবহার করবে ততদিন বাংলাদেশের জনগণ ভারতকে বিশ্বাস করবে না। একজন রাজনৈতিক বিশ্লেষকের এই বক্তব্য। এখন শেখ হাসিনাকে তুরুপের তাস হিসাবে ভারত খেলতে চাচ্ছে। শেখ হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার যদি তাদের চিন্তা মাথায় আসে, তাদের 7 সিস্টারকে রক্ষা করতে হয়, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়ার সিদ্ধান্তে তারা এগিয়ে যাচ্ছে। আমি মনে করছি যে এই সিদ্ধান্ত ভারত নিবে, কারণ বেঈমানের সাথে বেঈমানি পৃথিবী করে যায়। কোন গাদ্দারের সাথে আরেক গাদ্দার কখনো ভালো ব্যবহার করে না। শেখ হাসিনা এবং তার পরিবার যত কিছু ভারতকে দিয়েছে, কিন্তু আজকে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে সবচাইতে কঠিন অবস্থানে যাবে ভারত, কারণ তার ভারত নতুবা ভেঙে যাবে শুধুমাত্র হাসিনা ইস্যুতে। এক হাসিনার জন্য ভারত যদি 7 সিস্টার আলাদা হয়ে যায়, ভারত যদি খান হয়ে যায়, তাহলে নরেন্দ্র মোদী এবং তার দলের কবর রচনা হবে ভারতের জনগণের হাতে। তাই জনগণ থেকে ভারতের এই যে বিজেপি দলটি গণদুলাই থেকে বাঁচার জন্য, গণদুলাই থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এখন শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিবে বলেই আমি বিশ্বাস করি। এবং নরেন্দ্র মোদী আগামী 16ই সেপ্টেম্বর ঘোষণা দিয়েছে সে ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির রাজনীতি এবং তার জীবনে রাজনীতি থেকে সে সরে দাঁড়াবে, সে রিটায়ার করবে, অবসর নেবে, আর রাজনীতি করবে না। ইউনূস মোদী বৈঠকের পরেই আরেক অকল্পনীয় সুখবর পেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস আবারও নোবেল পুরস্কার পেতে পারেন। দর্শক, এক ব্যক্তি 2বার নোবেল পুরস্কার পায় এরকম ঘটনা আছে, এরকম ইতিহাস। তো প্রফেসর ইউনূস একবার নোবেল পিস প্রাইজ পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি আবারও শান্তিতে নোবেল পেতে পারেন। তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, যেভাবে একটা গ্লোবাল সমস্যার সমাধান করছেন, একটা রিজিওনাল সমস্যার সমাধান করছেন, তাতে প্রফেসর ইউনূস আবার নোবেল পেতে পারেন, সেই রাস্তা আমি দেখতে পাচ্ছি। দর্শক, অকল্পনীয় বড় বড় সুখবর আমরা পাচ্ছি। আপনারা জানেন যে সার্ক পুনরুজ্জীবিত করে দিবে, এটা আমাদের দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য, উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রফেসর ইউনূসের উত্তরে এটা হচ্ছে। আবার বাংলাদেশ ASEAN সদস্যপদ পেতে পারে, এটা বাংলাদেশ, এটা পিস রিলেটেড না, এটা ইকোনমি রিলেটেড। কিন্তু রোহিঙ্গা ক্রাইসিস এমন একটা সমস্যা, বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী তৈরি হয়েছে বা দ্বিতীয় বৃহত্তম শরণার্থী তৈরি হয়েছে এই রোহিঙ্গা ক্রাইসিস বা মিয়ানমারের এই ক্রাইসিসকে কেন্দ্র করে। অতএব রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার একটা চেষ্টা চালিয়েছেন, এমনকি লবিস্ট নিয়োগ করেছেন বলে আমরা শুনেছি। যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, বিশাল মানবতাবাদী কাজ করেছে। এমনিতে আওয়ামী লীগ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বা এই ধরনের কাজের ঘোর বিরোধী আদর্শিকভাবে। এটা বিএনপি আশ্রয় দিত, যে রহমান থেকে শুরু করে খালেদা জিয়া আশ্রয় দিত। আওয়ামী লীগ আমলে 96 থেকে 2001 তারা কিন্তু রোহিঙ্গাদের একদম আশ্রয় দিত না। এমনকি এই রোহিঙ্গারা যখন আশ্রয় নিতে আসছিল, অনেকবার শেখ হাসিনা সরকার তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাদের নৌকা ভিড়তে দেয়নি, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এবং আওয়ামী লীগের লোকজন এই রোহিঙ্গাদেরকে জামাত ট্যাগ দিত, যে এরা জামাতের ভোটার, রোহিঙ্গারা এসে এরা জামাতের ভোটার হয়ে গেছে 91 সালে বিভিন্ন সময়। এই কথাবার্তা কিন্তু আওয়ামী ন্যারেটিভ ছিল। কিন্তু হঠাৎ করেই শেখ হাসিনা লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলেন এবং বর্ডার খুলে দিলেন। কেন দিলেন জানেন? এটা আওয়ামী লীগের আদর্শ বা আওয়ামী লীগের বা শেখ হাসিনা আদর্শের সাথে যায় না। শেখ হাসিনা তো মানবতা বিরোধী অপরাধী। শেখ হাসিনা তো সীমার, ওর মনের মধ্যে কোনো দয়া মায়া ছিল না। ও তো শিশুদেরকেও হত্যা করতো, মানুষকে হত্যা করতো। রিমান্ডে মায়ের দুধ খেতে দিত না ছোট শিশু বাচ্চাকে। শেখ হাসিনা ছিল এতটাই পাষাণ যে সেই শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিবে এটা অসম্ভব। কেন আশ্রয় দিয়েছিল? যাতে নোবেল পায়। কিন্তু খায়েশ মেটে নাই, নোবেল পায়নি। তার যে দুর্বিসন্ধি এটা হয়তো বুঝতে পেরেছে সবাই। কিন্তু এখন যেহেতু এটা ওয়ার্ল্ডের একটা বড় ক্রাইসিস, রোহিঙ্গা সমস্যা সমাধান যদি কেউ করে দেখাতে পারে তিনি নোবেল প্রাইজ ডিজার্ভ করেন। আর শেখ হাসিনা তো কোনো সমস্যা সমাধান তো করতে পারেনি, কোনো সমাধান বাড়িয়ে দিয়েছে। যে ওরা ওই অবৈধ সন্ত্রাসীরাও বেশি বেশি নির্যাতন করেছে, নির্যাতন করলে তোরা চলে যায় যাক। আর রোহিঙ্গাদের ফেরত নেওয়ার মতো কোনো চাপও মিয়ানমার সরকারকে দিতে পারেনি, কোনো প্রক্রিয়া শুরু করতে পারেনি। অল্প গাড়িতে করে কয়েকজন যাওয়ার একটা কথা শুনেছিলাম, কিন্তু যাওয়া সম্ভব হয়নি, কারণ সেখানে কোনো নিরাপদ ব্যবস্থা হয়নি। কিন্তু প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরেই চীন সফর করেছে বা জাতিসংঘ মহাসচিব এসেছে বেসিক্যালি এই রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে। তিনি সেখানে গিয়েছেন, রোহিঙ্গাদের জীবন মান উন্নতি করেছেন। এরপরে এখন আবার এই বিমস্টেকের সামিটে সাইডলাইন্সে যে নরেন্দ্র মোদী এবং
ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে, এই বৈঠকের পরেই যে খবর আমরা গণমাধ্যমে, এই বৈঠকের সাথে সম্পর্ক নাই, কিন্তু এই বৈঠকের পরেই খবরটা এসেছে, কারণ এই বৈঠক ডক্টর ইউনূসের জন্য একটা বিশাল অর্জন, যে নরেন্দ্র মোদীকে নাকে খত দিয়ে বসাতে পেরেছেন। এরপর যে খবরটা, এটা ডক্টর ইউনূসের জন্য আরেক বড় অর্জন, যুগান্তকারী অর্জন, অকল্পনীয়। আমরা কল্পনা করিনি যে এত বড়। প্রথম তবে 1,80,000 রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার। এর মানে কেউ পারে না, হাসিনা শত চেষ্টা করে কেউ পারে না। কতজন নিতে রাজি হয়? 20 জন, 30 জন, 100 জন, 200 জন, 80 জন। বাস ভরে যাওয়ার একটা প্ল্যান শুনছিলাম, যে বাসে উঠতে যায় না, বাস এসেছে কিন্তু যায় না। একটা বাসে কতজন বসছে? 53 জন। এরকম নাকি একটা বাসে করে নিবে, এরকম একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। আর ডক্টর ইউনূসের সফলতা কি? 1,80,000 নিবে প্রথম ধাপে। 1,80,000 এরকম কয়েকটা ধাপ নিলেই তো রোহিঙ্গারা সব বাংলাদেশ থেকে চলে যায়। তো ডক্টর ইউনূস এভাবে যদি কয়েক ধাপ রোহিঙ্গাদের নিরাপদে তাদের জায়গায় ফিরিয়ে দিতে পারেন, তাহলে ডক্টর ইউনূস জীবদ্দশায় আরেকবার নোবেল প্রাইজ পেতে পারেন, আমরা বিশ্বাস করি। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। শুক্রবার 4 এপ্রিল ব্যাংকক ষষ্ঠ মিস্টেক শিশু সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান এই তথ্য জানান। দেখেন, এটা নিয়ে কথা বলতে ডক্টর ইউনূসকেও সরাসরি বৈঠক করছেন, এটা খলিলুর রহমান সাহেবই ম্যানেজ করেছেন। প্রফেসর ইউনূস তিনি কথা বলেন সরাসরি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার টাইপের লোকের সাথে। বাংলাদেশে আশ্রয় প্রায় 8 লাখ রোহিঙ্গাদের তালিকা থেকে 1,80,000 জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসাবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি। তাহলে 1,80,000 মানে এটা অল্প, এটা ডক্টর ইউনূস অল্প দিন ক্ষমতা থাকতে পারলেই তিনি এই সমস্যার সমাধান করে নোবেল প্রাইজ পাওয়ার জন্য যোগ্য হতে পারেন। 2018 সাল থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশে এই তালিকা 6 ধাপে মিয়ানমারকে প্রদান করা করে। এদের মধ্যে আরো 70,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই এখনো চলমান, যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্য নির্ধারণ হবে। এটি রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান প্রথম বড় একটি পদক্ষেপ। শুধু এই 2.5 লাখ নয়, বাকি 5.5 লাখ রোহিঙ্গা দ্রুততার সঙ্গে যাচাই বাছাই করা হবে। তো এটা চূড়ান্ত পরিণতিটা ডক্টর ইউনূসের হাত ধরেই হচ্ছে সম্ভবত, এবং ডক্টর ইউনূস এভাবে নোবেল প্রাইজ পাবেন। এটা চিফ অ্যাডভাইজার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। মিয়ানমার স্টার্স কনফার্মিং রোহিঙ্গাস এলিজিবল ফর রিটার্ন উইথ দ্য ফার্স্ট লিস্ট অফ 1,80,000 রিফিউজিস। এভাবে সমস্যার সমাধান হচ্ছে। দর্শক, ডক্টর ইউনূস এগিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস চমক এই দক্ষিণ এশিয়া দেখছে। বাংলা মির্জা আব্বাস ভাই কামান দাগিয়েছেন, একদিকে মির্জা ফখরুল, আরেকদিকে মির্জা আব্বাস, দুই দিকে দুই মির্জা বিরামহীনভাবে সোশ্যাল মিডিয়ার পিছে লাগিয়েছে। বিএনপির মির্জা টু দি পাওয়ার স্কয়ার, এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল, মানে সোশ্যাল মিডিয়া। জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে, সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে। যেই বয়সে অবসরে যাওয়া উচিত, সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দ্বৈরতা লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি। এই বোকামির মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে। সরি মির্জা আব্বাস ভাই, আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে পারতো, আনন্দময় হইতে পারতো। আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন, কি আর করা। কাউকে শয়তানে কখনো লাড়ে সারে, আপনারও শয়তানে লাড়ছে। আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই, উনারা কেউ সরে আছে বলে গালি দিছে। আমি জানতাম না কে গালি দিছে, ওইটা প্রথম শুনি মির্জা ফখরুলের মুখে। উনি বলতেছেন মির্জা আব্বাসকে বাচ্চা বলছে, কত খারাপ কাজ করিছে। মির্জা ফখরুল আর মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে, রাজনৈতিক বিরোধ আছে, এক গ্রুপে না কিন্তু তারা। যারা বিএনপি করেন তারা জানেন, কিন্তু মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন করার লোক, উনি গিরিঙ্গি কেমন করে করতে হয় এটা ভালো জানেন। উনি কায়দা করে মির্জা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের, আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝা না বুঝা আইসা শুরু করলেন ব্যাটিং করা। মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবে না, সেটা মির্জা আব্বাসকে দিয়ে দেওয়াইলেন আর কি। হ্যাঁ, এটা গিরিঙ্গি আর কি, ছাত্র ইউনিয়নের গিরিঙ্গি। আমি বুঝতে পারি এই সমস্ত। আচ্ছা মির্জা আব্বাস ভাই, আপনি বলেন আমি কি ভুলটা বলছি? আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট, তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশ্যার বাচ্চা বলে গালি দিছিল, আর বারাক ওবামা সেটাকে হজম করছে। আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন? আমি তো নিউজটা দেখাইছিলাম, আমি তো মিশা নিউজ দেখাই নাই, তাই না? আপনি গালি খাইতে চান না, তাহলে রাজনীতিতে আসছেন কেন? মসজিদের ইমাম হন, কেউ গালি দিবে না। হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হন, কেউ গালি দিবে না। নবী রাসূলদের গালি দেয় মানুষ, আল্লাহর খোদাকে গালি দেয় মানুষ। আপনি কোন হরিদাস পালাচ্ছেন, আপনারা গালি দেওয়া যাবে না? প্রেসিডেন্ট ম্যাক্রনের তো থাপ্পড় মারে, আপনি চট থাপ্পড় খাবেন, আপনারা রাজনীতিবিদরা গালি খাবেন। এটা সহ্য করতে হবে, এটাই নতুন বাংলাদেশ। এবার আসেন আমরা ওনার বক্তব্যটা আলাদা আলাদা করে শুনি। জার্জ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জার্জ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকরের জাত। এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইরা আছে যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না, যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না। ওদের কথা বলার স্বাধীনতা আছে, ওরা আমাকে গালিগালাজ করার স্বাধীনতা আছে, আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না, সেই স্বাধীনতা আমার নাই। উনি বলছেন জন্মের ঠিক নাই। আব্বাস ভাই, দুনিয়ার সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায়, আর একটা পদ্ধতি আছে টেস্ট টিউব বেবি, ওইখানে কেউ কাউরে লাগায় না। তো ঠিক পদ্ধতি কোনটা মির্জা আব্বাস ভাই? আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন? আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা তো ঠিক, সার্টিফিকেট আপনাদেরকে দিছে। হ্যাঁ, তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারা যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না। আমার অনুমান আপনি সেটাই বলছেন, বৈধ পিতামাতার সন্তান না হইলে সে গালিবাজ হয়। আপনার এই অনুমানেরও কোনো ভিত্তি নাই। আপনার কি জানা আছে যে লিওনার্দো দা ভিঞ্চি, হ্যাঁ চেনেন? আপনার চেনার কথা না অবশ্য, ও বৈধ পিতামাতার সন্তান না কিন্তু। এমনকি শেক্সপিয়ার চিনেন? আপনার চেনার কথা না। চার্লস ডিকেন্স চিনেন? আলেকজান্ডার দ্য গ্রেট, কেউই বৈধ পিতামাতার সন্তান না। নাম শুনেছেন? বাক, হ্যাঁ, মিউজিশিয়ান, শুনেছেন তার কোনো মিউজিক? শোনার কথা না আপনার,
হ্যাঁ, আগাস্টাস সিজারের নাম শুনেছেন, স্টিভ জবসের নাম শুনেছেন, এমনকি জ্যাকি চ্যান সিনেমা দেখেছেন, দুইটা কেউ বৈধভাবে বিবাহিত বাবা মায়ের সন্তান না। সেই জন্য মনীষীরা বলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি। আপনার কর্মজীবন কি ভালো? না মির্জা ভাই, আপনার কর্মজীবন ভালো না, আপনার কর্মজীবন কলঙ্কে ভরা। না, আমি কোনো পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হনন করবো না, ওইটা আমার কাজ না। 2015 সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা থেকেই দেখাবো। আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না হওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমল নামা দেখি। আচ্ছা মির্জা আব্বাস ভাই, মির্জা তো আপনার পারিবারিক পদবী না, তাই না? এটা আপনি লাগাইছেন পরে। আপনার বাবার নামের আগে তো মির্জা নাই, তাই না? আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক। আপনার এখানে মির্জা লাগাইতে হইলো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন, নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না, টাকা পয়সা হয়েছে, এখন মির্জা না থাকলে ক্যাঙ্কা হয়, অসুবিধা নাই। বাঙ্গুল্যান্ডে এভাবেই সব এলিট গড়ে উঠছে, ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ড থেকে। আচ্ছা যাই হোক, মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক, জানেন তো? ঢাকা ব্যাংক 1995 সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়, মির্জা আব্বাসই প্রতিষ্ঠাতা। এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক। কোনো সমস্যা হয়নি, অনেক ব্যাংকের সমস্যা হয়েছে, জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে, মির্জা আব্বাসের ব্যাংকের কোনো সমস্যা হয়েছে হয় নাই। হ্যাঁ, তো ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই? আপনার ফ্যামিলি কি জমিদার ছিল? আপনার আব্বা কি করতেন? আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কি করতেন। ওনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত, ওই স্কুলের দপ্তরই ছিলেন। ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন। কি মির্জা আব্বাস ভাই, খারাপ লাগলো? হ্যাঁ, দপ্তরের কাজ খারাপ না, সম্মানের কাজ, কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না। দপ্তরের কাজের পাশাপাশি আপনার ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল, পুরি বানাইতেন আপনার আব্বা, ওই পুরীর দোকান চালাইতেন। ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের। এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করছেন, হয়তো পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো ভাই জমির মালিক নই। দপ্তরি থাকাতে কোনো অপরাধ না, লজ্জারও না, কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই। কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে, কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে, কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে। 1991 সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস, তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র, আর 4 বছরের মধ্যে ব্যাংক মালিক। এমপির বেতন কত মির্জা ভাই? মন্ত্রীর বেতন কত? 1-1.5 লাখ টাকা সেই সময় মাসে, তাই না? তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন? এমপি হওয়ার আগে কি করতেন আপনি? আপনি ছিলেন কমিশনার। কমিশনারের বেতন কত? আপনার বৈধ ব্যবসা কি ছিল? বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজাহানপুরের গরুরহাটের ইজারা নিতেন আপনি। সেই 75 পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি, সড়ক পরিবহন সহ আরো বহু জায়গা থেকে চাঁদা উঠাইতেন। চান্দা তোলাটা আপনার পুরানো অভ্যাস, তাই চান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং ছাড়ি। শুনেন, ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা তুলে দিব না, অসুবিধা নাই তো। চান্দা তোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিনই, কারণ উনি আবার দারুণ মেধাবী। আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই, সোহরাওয়ার্দী কলেজ থেকে 2nd ক্লাসে ডিগ্রি পাস করেছেন, এই যে সার্টিফিকেট আপনার, দেখেছেন? আল্লাহ বাঁচাইছে, আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যেতেন। তো উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন। যাই হোক, এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরানিরও চাকরি হতো না কোথাও, বাংলাদেশেও না। আপনার তো কিছু করার ক্ষমতাই নাই। ইউটিউবে টাকা পাওয়া যায়, কথা সত্য, বই লেখাও টাকা পাওয়া যায়, শিক্ষকতা করিয়া, অভিনয় করিয়া, কবিতা লিখা, গান গাইয়া টাকা পাওয়া যায়, প্লেন চালালেও টাকা পাওয়া যায়, রিক্সা চালালেও টাকা পাওয়া যায়, আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে সেটা তো টাকা পাওয়া যায়। তো আপনি এর কোনোটাই পারেন না। আপনি চান্দা তুলে টাকা তুলতে পারেন, ওটাই আপনার উপার্জন, ওইটাই আপনার ক্ষমতা। তো চান্দা তুলে টাকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন? ব্যথা বেশি দিচ্ছি, ব্যথা কি জিনিস আপনি টের পান নাই? আপনার তো কোনো স্কিল সেট নাই, আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না, তাই আসছেন রাজনীতিতে। এটাই বাংলাদেশের রাজনীতির মধু। আপনি ব্যবসাও পারেন না, তাই পারলে এন্টারপ্রেনার হইতেন। তো সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করেছেন, করেন, এখনো করেন, বোঝা গেল। কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখবো, গলায় পাড়া দিয়ে এটা বের করবো। আমরা আরো আগে যাই, 1971-এ আপনি তখন মোটামুটি দামরা, কলেজে পড়েন, আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা। শুনেন, মূলত আমি একটা কথা বলতে পারবো যে ওই 26শে মার্চ রাত্রে যদি আমরা ওই আওয়াজ না পেতাম, যদি আমরা, তাহলে দেশের মানুষের ভাগ্য নিয়ে বহু লোকই সিনেমা খেলার সুযোগ পেত, সেটা পায়নি। পরবর্তীতে আমরা মুক্তিযুদ্ধে যাই এবং দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি। এটা আবার বিএনপির পেজ থেকে শেয়ার দেওয়া। এই বক্তব্যে উনি বলছেন মুক্তিযুদ্ধে কি করেছেন সেটার কোনো কিন্তু উল্লেখ নাই। 25শে মার্চে কি হয়েছে, শাহজাহানপুরে ওনার বাসা থেকে কি দেখেছেন, ওইটুকুই শুধু বলতে পারেন, তার বাইরে আর যাইতে পারেন না। তার বাইরে গেলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা অমুক তমুক ওই জায়গায় চলে যান। উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন নাই। কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোথায় ট্রেনিং নিছেন, কারা ছিল সহযোদ্ধা, মিছা কথা কইতে লজ্জা লাগে না মির্জা আব্বাস? এটা চেনেন? 1971-এ পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলতো। ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দলের। আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই।
এমনকি আপনি এই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায়, আজম খান, ইকবাল সুফি, আলমাস লস্কর, কাজী মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মোহাম্মদ শফি, খুরশিদ আব্দুল মতিন, আবু তাহের, মোহাম্মদ বাশার, খন্দকার আবু জায়েদ, জিন্না, ফরাদ জামিল, ফুয়াদ, মোহাম্মদ শামসুল হুদা, ডক্টর নিজাম, জাহের, কুসি, ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না। 1971 মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই, আজ আসছেন 71 বাঁচাইতে, দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে। বাহ বাহ, চমৎকার চমৎকার। আর এক জাফর ইকবাল রাজনীতিতে আবার বলছেন আমরা নাকি হাসিনারে যারা সমর্থন করছে সে ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলি না। শুক্রের গ্রুপ ওরা কিন্তু দেখেন, ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে, কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো, এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো, একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না, আপনারা দেখেন নাই 3 তারিখে আগস্টের 3 তারিখে যারা হাসিনার সাথে দেখা করেছিল, মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল, তাদেরকে এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে। সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না, তারা কিছুই বলে না, তার মুখে কোনো শব্দ নাই। মির্জা আব্বাস কি শুক্রে 8 দিন হইলে আমার ভিডিও দেখেন, তিনি কি কাউরে ছাড়িছে? হাসিনা যখন ক্ষমতায় তখন একটা এপিসোডই করছে আলাদা করে ফ্যাসিবাদের সমর্থক ব্যবসায়ীদের, এডিটর সাহেব দেখে দেন না কিছু এক না ওটা থেকে। এফবিসিসিআই একটা কনফারেন্স আছে, সেইখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা হাসিনাকে সামনে রেখা নানাভাবে তেল দিছে, শেখ হাসিনার নামে জয়ধ্বনি দিছে, গানের কলি ব্যবহার করে হাসিনার মন পাওয়ার চেষ্টা করছে। হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের দেখে নিবে বলছে হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের ঠেকায় দিতে বাংলাদেশের ব্যবসায়ীরাই যথেষ্ট। জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। সালমান ভাই রাঘব আমাকে বলছে বলার জন্য, হ্যাঁ শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার। কিন্তু হাসিনা যাওয়ার পরে আপনার সামনে কেন সময় টিভির মাইক্রোফোন এডিটর সাহেব বড় কইরা দেখান, মাথার উপরে কেন চ্যানেল 24 এর লোগো, ওরা কি আপনার দুলাভাই লাগে নাকি আপনার চান্দা দেয়? আবার শোনেন বলতেছে আমরা নাকি সবার পিছিয়ে লাগি। এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না, কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। আপনারা অপেক্ষা করেন, কদিন পরে তারা ইউনুস সাহেবকে ধরবে। আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে, কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনুস সাহেবকে ধরবে। কার পিছিয়ে লাগিছি? ইন্ডিয়ান লেসপেন্সারি যারা করে তাদের পিছিয়ে লাগিছি। প্রফেসর ইউনুসের পিছনে নাকি আমরা লাগবো, অবশ্যই লাগবো যদি প্রফেসর ইউনুস ইন্ডিয়ান লেসপেন্সারি করে। ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দেন, তারপরে এসে আলাপ করতে। আমাদের কাছে খবর আছে, বুঝছেন, সব খবর আছে। কি করেছেন হাসিনার আমলে, কেমনে কারে ম্যানেজ করেছেন, সব খবর আছে। আপনাদের দলের লোকেরা বলে সোশ্যাল মিডিয়া কিছু না, মাঠের রাজনীতি, ভোটের রাজনীতি আসল। হ্যাঁ আসেন সোশ্যাল মিডিয়া নিয়ে কি করে বিএনপি দেখি। বিএনপি প্ল্যান নিছে যে তাদের ফেসবুকের পোস্টে তো কেউ যায় না, মাসি মারে ওরা নিজেরা বসে, তো স্পন্সর পড় দে, পয়সা খরচ কর, টাকা খরচ কর, তা করবে না তারা। বট রিয়াক্ট, বট মানে বুঝেছেন তো, যন্ত্র থেকে ওই যে লাইক শেয়ার দিবে, বুঝেছেন, কমেন্ট করবে, বট দিয়ে রিয়াক্ট দেন। দেখেন সব ভিয়েতনামের আইডি, দেখেছেন? হ্যাঁ আপনারা বিএনপির পোস্ট দেখবেন যে হাজার হাজার লাভ রিয়াক্ট করেছে, ভালোবাসা রে বন্যা হয়ে যাইতেছে, আপনারা প্রভাবিত হয়ে যাবেন। আরে বাপরা সর্বনাশ, ভালো কাজ করেছে তো ভালো কথা, আমি একটা লাভ রিয়াক্ট দিয়ে দিই। মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে কেউ? আওয়ামী লীগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে, বিএনপি যেটা করছে দেখেছেন। এটাই আপনাদের জার্নি, এটাই বাংলাদেশের রাজনীতি, এটাই হয় মন্ত্রী, দলের শীর্ষ নেতা। আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যার জীবন পার করার কথা ছিল, সে হয় মন্ত্রী। যার উপার্জনের ধান্দাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে, আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে, অন্যরে বঞ্চনা করবে বা ভয় দেখায় উপার্জন করবে, চান্দা নেবে। আমি যদি 1 টাকা ইউটিউবে উপার্জন করি না, সেটা আমার ইনকাম ট্যাক্সের ফাইলে আছে, এটা আমার বৈধ উপার্জন। আমি 1 টাকা যদি খরচা করি, ওটাও দেখাইতে পারবো আমি কিভাবে এই 1 টাকা উপার্জন করছি। আপনি জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন, জিন্দেগিতে পারবেন না, চ্যালেঞ্জ দিলাম আপনাকে। আপনার বৈধ উপার্জন কি? আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র, বাড়ি ভাড়ার টাকা পেট চালান, বসে বসে খান, আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র ওইটি থেকে সুদ আসে, এটা হইতেছে আপনার উপার্জন। তাও এটা আজকের কথা না, 10 বছর আগের কথা। লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, আমার প্রত্যেকটা পয়সা হালাল, আপনার প্রত্যেকটা পয়সা হারাম। আপনি দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল? পারবেন না। বুকে হাত দিয়া বলবেন, আল্লাহর কসম কেটে বলবেন, দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হয়েছে, কেমনে আপনি ব্যাংক করছেন। আপনি কাউরে না কাউকে বঞ্চনা করে সুবিধা দেওয়া, ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন, সে উপার্জনের টাকা দিয়ে ক্যাডার পালেন, সে ক্যাডার ভোটে জিতায়, আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে যান আপনি। আপনার দলের লোকেরা ভোটের কথা বলে, ভোটের কথা গপ্প শুনে না আমাদেরকে। নমিনেশন কিনতে হয় পার্টি থেকে, চান্দা দিয়া, তারপরে টাকা ছিটায় ভোট কিনতে হয়, কেন্দ্র দখল করতে হয়, জাল ভোট দিতে হয়, এই দিয়ে চলছে এতদিন। ভোটের সত্যির রোয়াব দেখায় না, ওই রোয়াব আমরা ফুটে করে দিতে পারি। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্দোবস্তের পরিবর্তন, সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালানো। আপনার কোনো স্কিল নাই মন্ত্রী হওয়ার, আপনি রাষ্ট্র জিনিসটাই বোঝেন নাই, আপনি রাজনীতিও বোঝেন নাই। ক্ষমতা আপনার কাছে টাকা উপার্জনের মৌকা, আর কিচ্ছু না। মির্জা ফখরুল বলছেন আমরা কোথায় নিয়ে যেতে চাই দেশকে, শুনেন। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে, তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। আমরা দেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুছবো, আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব, চিরতরে আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছেন। দেশের জনগণ জানে, বুঝতে পারে প্রফেসর ইউনুসকে কেন তাড়ানোর চেষ্টা করতেছেন, কেন দ্রুত নির্বাচন চান। জনগণের জন্য প্রফেসর ইউনুসের
এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো, এক অলিক সম্ভাবনার মতো, এক বিদ্যুৎ চমকের মতো সময়। তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের সেই আদিম জমিদারি ব্যবস্থায়, আপনাদের সেই মাফিয়া শাসনে। আবার কালো টাকা এবং পেশি শক্তির মাস্তানেরা গাড়িতে পতাকা ওড়ায় ঘুরবে, হেলিকপ্টারে চড়বে, দলীয় মাজারের খাদেম আবার আমাদের ভয়ে ভয়ে বাঁচতে হবে। ক্ষমতার অঙ্গুল হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোটখাটো মানুষদের। আমরা জানি আমাদের দাসের জীবন, আমরা পুতুল নাচের রীতি কথার দুর্ভাগ্য পীড়িত জাতি, সমাজের সবচেয়ে অযোগ্য, অশিক্ষিত, দাম্ভিক, অসৎ মানুষের বড় গলা শোনা ভয়ের রাজ্যে জীবন মৃত আমরা জানি আপনাদের বসংবৎ কোটালপুত্রের ভিন্ন মতের আগাছা কেটে ফেলার অভিযানে আমরা যে কোনো সময় কচু কাটা হয়ে যেতে পারি। আমাদের জীবন মিথ অফ সিসিফাস। সিসিফাসের গল্প জানেন? আর এক অভিশপ্ত জীবন ছিল, পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় একেবারে চূড়ায়, তারপর আবার সেই পাথরটা নিচে পড়ে, আবার তার ঠেলে 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 উপরে নিয়ে যেতে হয়। এটাই তার অভিশপ্ত জীবন। আমাদেরও বাংলাদেশের নাগরিকদের জীবন মিথ অফ সিসিফাস। আমাদের অভিশপ্ত জীবন সিসিফাসের মতো। আমাদের সন্তানেরা বারবার রক্ত দিবে এই আর ক্ষমতার রাক্ষস তাড়াইতে, আবার নতুন রাক্ষস এসে দখল করবে জনপদ। আমাদের আসলেই কোনো মুক্তি নাই। কিন্তু মির্জা আব্বাস মনে রেখেন, পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে, সেটা আমি। ঈদের জামাতে যারা প্রফেসর ইউনূসের হাত ছুঁইছে তারা বলছে আকুল ভাবে স্যার 5টা বছর থাকেন, কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে। বেশি দিন লাগে নাই, মাত্র 7-8 মাস। মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পাইছে, জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে। এটাই বিপ্লব। আমরা এই পরিবর্তনের জন্য জান লড়াই দিছি, এই জন্য আমাদের বাচ্চারা জীবন দিছে জুলাই আগস্টে। এটাই বিপ্লবের রুহানি প্লাবন, সেই বিপ্লবের আইকন আজকে প্রফেসর ইউনূস। জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া দাঁড়াইলে জনতাই আপনাদেরকে রুখে দেবে। সেই দিন বুঝবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস। আপনারা ক্ষমতায় আসতে পারেন, কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় প্রফেসর ইউনূসের করে দেওয়া যাওয়া অর্জনকে অতিক্রম করতে পারবেন না। আপনাদের সেই পরাজয় গাথা এখনই লেখা হয়ে গেছে, প্রত্যেক দিন লেখা হচ্ছে। এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়াইছে তাদের ভবিষ্যৎ অনিবার্যভাবে ম্লান। ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই পরাজয়। মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য। আমরা জানি এই লড়াই শুধু ক্ষমতার না, এই লড়াই ইনসাফের, সাম্যের, মুক্তির। আমাদের তরুণ প্রজন্ম আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, যেখানে দুর্বৃত্তের রাজনীতি, চাঁদাবাজির আধিপত্য কিংবা ক্ষমতার দম্ভের কোনো স্থান নাই, সেখানে থাকবে সৎ, মেধাবী, প্রগতিশীল নেতৃত্ব। প্রফেসর ইউনূস এই নতুন স্বপ্নের প্রতীক। তার নেতৃত্বে যে নতুন দেশ গড়ার লড়াই শুরু হয়েছে, তা জনতার হৃদয়ে আরেক বিপ্লবের আগুন জ্বালায় দিছে। এই আগুন নিভে যাওয়ার না। জনতা জানে, জনগণ জানে এই পরিবর্তন তাদের জীবনের, তাদের ভাগ্যের, তাদের সন্তানের ভবিষ্যতের প্রশ্ন। মির্জা আব্বাস কিংবা তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা, সময় বদলাইছে, জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না। নতুন বাংলাদেশে মিথ্যা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার থাকবে না। আমাদের লড়াই চলবে জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।